গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প চোরের চাদর। একদিন খবর পেলাম গগনচন্দ্র ঘোষ নামক এক ভদ্রলোকের বাড়িতে চুরি হয়েছে। সিঁধ কেটে চোর বাড়ির ভেতরে ঢুকে বহুমূল্যের সোনার উপর অলংকার এবং নগদ টাকা চুরি করে চম্পট দিয়েছে। খবরটা শুনে ঘটনাস্থল অর্থাৎ গগনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। তার সঙ্গে কথা বলে জানতে পারলাম তার আসল বাসস্থান কলকাতায় নয়, মফস্বলে। সেখানকার জল হাওয়া অস্বাস্থ্যকর হয়ে পড়ায় খুব অল্পদিন হল কলকাতায় এসে বসবাস শুরু করেছেন। তিনি একজন জমিদার। কলকাতার একটি ভদ্র ও বর্ধিষ্ণু পল্লীর মধ্যে একটা বড় গোছের একখানা দোতলা বাড়ি এই মাস ২ হল ভাড়া নিয়েছেন। চোর হানা দিয়েছে এই বাড়িতেই। সিঁধ কেটেছে নিচের তলার একটা ঘরে। দেখলাম বাড়ির পিছন দিকে বেশ খানিকটা খালি জমি। সেই জমির দিকেই ভিতর বাড়ির একটি ঘরের জানালা। জানালা বেশ মজবুত, মোটা মোটা লোহার শিক দেওয়া। সেই জানলার নিচ থেকে কয়েকটা ইট খুলে নিয়ে দেওয়ালে সিঁধ কাটা হয়েছে। সিঁধটা নিতান্তই ছোট, কোনো রকমে একটা লোকের মাথা গলতে পারে। যাঁরা এই ধরনের সিঁধ আগে কখনো দেখেননি তারা ধারণাই করতে পারবেন না যে এই সামান্য একটা গর্তের মধ্যে দিয়ে কোনো মানুষ ভিতরে ঢুকে পড়তে পারে। আমরা পুলিশের লোকেরা যেহেতু এই ধরনের ভুরি ভুরি মামলার অনুসন্ধান করেছি, তাই আমরা জানি যে গর্তের ভেতর দিয়ে মাথাটা গলিয়ে দেওয়া সম্ভব, সেই গর্তের ভেতর দিয়ে পুরো শরীরটাই গলে যাওয়া সম্ভব। বুঝতে পারলাম সিঁধ কাটা হয়েছে বাড়ির বাইরের খোলা জায়গাটায় বসেই। ওখানেই 3টে ভাঙা কাঠের বাক্স পড়ে আছে। দেখেই বোঝা যায় সিঁধ কাঠি ঢুকিয়ে চার দিয়ে বাক্সের ডালা ভাঙা হয়েছে। ঘটনা সম্পর্কে গগনবাবুর কাছে জানতে চাওয়ায়
উনি বললেন, প্রতিদিনই আমি ঘুম থেকে খুব সকাল সকাল উঠে পড়ি। বাড়ির অন্যরা তখনও কেউ ওঠে না। তো সকালে উঠে দেখি ওই বাড়ির সদর দরজাটা খোলা। দেখেই তো আমার কেমন সন্দেহ হলো। তখনই বাড়ির ভেতরে ভালো করে দেখতে গিয়ে চোখে পড়ল ঘরে শীত কেটেছে। ঘরের ভেতরে যে বাক্সগুলো ছিল তার একটাও নেই। এরপর ডাকাডাকি করে সকলকে ঘুম থেকে তুললাম। বাড়ির ভেতরে বাইরে চারপাশে খুঁজে দেখতে গিয়ে চোখে পড়ল বাক্সগুলো ভাঙাচোরা অবস্থায় বাইরের জমিতে পড়ে রয়েছে। ভেতরে যা ছিল সবই ফাঁকা। তখনই একজনকে থানায় পাঠিয়ে দিলাম খবর দিতে। তারপর তো আপনারা এসে দেখছেন এই অবস্থা। এরপর বাড়ির কাজের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করলাম। সমস্ত কিছু দেখে এবং শুনে শীত চুরির মামলায় আমরা সাধারণত যেভাবে অনুসন্ধান করে থাকি এখানেও সেভাবেই এগোতে লাগলাম। প্রথমেই বাড়ির কাজের লোকেদের ওপর গোপনে খোঁজ খবর নেওয়া হলো। তাদের সঙ্গে কোনো চোরের যোগাযোগ আছে কিনা, বাড়ির ভেতরের খবরাখবর তাদের মাধ্যমে বাইরের কোনো লোকের পাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হলো। পাড়ার কোন কোন লোকের এই বাড়িতে যাতায়াত আছে এবং তাদের স্বভাব চরিত্র কেমন সেসব বিষয়েও খোঁজ খবর করা হলো। পাড়ায় নতুন কোনো সন্দেহভাজন লোকের যাতায়াত কিংবা বসবাস শুরু হয়েছে কিনা সে বিষয়েও অনুসন্ধান করে দেখলাম। আশপাশের এলাকার দাগি চোরেদের ওপরও নজর রাখলাম। তাদের বন্ধুবান্ধবরাও নজরদারি থেকে বাদ গেল না। কারোর ওপর বিন্দুমাত্র সন্দেহ দেখা দিলেই তার খানা তল্লাশি করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আসল চোর নাগালের বাইরেই রয়ে গেল। কলকাতা শহরে যারা চোরাই মাল কেনাবেচা করে তাদের ভেতরেও অনুসন্ধান চালালাম, তাতেও কোনো ফল হলো না। পুরনো চোরদের মধ্যে বেশ কয়েকজন আছে যারা এই ধরনের অনুসন্ধানের কাজে আগে অনেকবার আমাকে সাহায্য করেছে। তাদেরও কাজে লাগালাম, কিন্তু তারাও কেউই এক্ষেত্রে কোনো কাজের খবর আনতে পারল না। সোনার উপর গয়নার দোকানগুলোতে আগেই বলে রাখা হয়েছিল, চুরি যাওয়া গয়নাগুলোর মধ্যে কোনো জিনিস কেউ বেচতে এলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিলে মোটা টাকা পুরস্কারের লোভ দেখিয়ে রাখলাম। এইভাবে প্রায় মাসাধিক কাল আহার নিদ্রা বন্ধ করে শীদেল চোরের অনুসন্ধানে নানান জায়গায় ঘুরে বেড়ালাম, কিন্তু মামলার কোনো কিনারা করে উঠতে পারলাম না। এবং আমি যে শুধু একা তা নয়, এই মামলার অনুসন্ধানে আরও বেশ কয়েকজন পুলিশ কর্মচারী নিযুক্ত হয়েছিলেন। তাঁরাও তাঁদের মতো করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা কেউই কোনো রকম সুবিধা করে উঠতে পারলাম না। এই মামলার ফরিয়াদি গগনবাবু অনুসন্ধানের কাজে আমাদের বিশেষভাবে সাহায্য করে যাচ্ছিলেন। শুধু যে যখন যা জানতে চাইছিলাম তার যথাযথ উত্তর দিচ্ছিলেন তাই নয়, প্রয়োজন মতো আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় নিজেও যাচ্ছিলেন। তদন্তের কাজে কোথাও কোনো খরচের প্রয়োজন পড়লে সে খরচ তিনি সঙ্গে সঙ্গে নিজেই জোগাচ্ছিলেন। এক কথায় সর্বতোভাবেই তিনি আমাদের কাজে সাহায্য করছিলেন, কিন্তু কোনোভাবেই কোনো কিছু করে উঠতে না পারায় ক্রমে একে একে সকলেই নিরাশ হয়ে পড়লেন। একসময় আমি এই মোকদ্দমার অনুসন্ধান বন্ধ করে দিয়ে অন্য একটা তদন্তের কাজে কলকাতা ছেড়ে মফস্বলে চলে গেলাম। মফস্বলের তদন্তের কাজ মিটিয়ে 15 দিন পর কলকাতায় ফিরলাম। আমাকে অফিসে ঢুকতে দেখেই আমার জুনিয়র সহকারী অফিসারটি বললেন, স্যার আবার চুরি, এবারও শীত কেটে, এবারও সেই একই পাড়ায়। তাই নাকি? কবে হলো? সপ্তাহ দুয়েক আগে, আপনি বাইরে যাওয়ার ঠিক 3 দিন পর, মানে আজ প্রায় 12 দিন হলো। এবারে তো আরও বড় দাম মেরেছে, গয়নাগাটি টাকা কড়ি মিলিয়ে প্রায় 5000-এর ওপর। কোন বাড়িটা বলো তো? গগনবাবুর বাড়ির ঠিক একটা বাড়ি পরেই। একটা বাড়ি পরে মানে ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে, বাঁ দিকে, হ্যাঁ। বাঁ দিকে সামনে, যতদূর মনে পড়ছে
লাল রঙের ব্যালকনিওয়ালা দোতলা বাড়ি। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, ওই বাড়িটায়। ও বাড়িটা তো একজন উকিলের। হ্যাঁ, বাড়ির মালিক একজন উকিলই বটে। সেটা কি তুমি দেখেছো? হ্যাঁ স্যার, অনেকের সাথে আমিও আছি। আগেরটাই তো এখনো কোনো কিনারা হলো না। হ্যাঁ স্যার, চাপটা ওই জন্যই একটু বেশি। এই মোকদ্দমার ভার আমার ওপর না থাকলেও কৌতূহলবশতই আমি আরেকটু বিস্তারিত জানতে আগ্রহী হলাম। বললাম, কতদূর এগিয়েছ? যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি, আগের মতোই অবস্থা। কেউই কোনো হাতামাতা খুঁজে পাচ্ছি না। তোমরা কি সকালেই খবর পেয়েছিলে? হ্যাঁ, সকাল 6টা নাগাদ আমি প্রথম ঘটনাস্থলে পৌঁছাই। শীতটা কেটেছে বাড়ির কোন দিকে? বাড়ির পিছন দিকে, জানলার নিচে, ঠিক একই রকমভাবে। মানে পিছন দিকের ওই ফাঁকা মাঠটাতে বসি? হ্যাঁ, আগের বাড়ির সঙ্গে এবারের কোনো তফাৎ নেই। এটা যে একই চোরের কাজ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চুরি যাওয়া জিনিসগুলো ছিল কোথায়? দোতলার ঘরের একটা বাক্সের ভেতর। দোতলায় কিভাবে উঠলো? যে ঘরে শীত দিয়েছিল সে ঘরের দরজা ভেতরের দিকে খোলা ছিল, সেখান দিয়ে বেরিয়ে ওপরে উঠে যায়। ওপরের ঘরের কোনো দরজাই বন্ধ ছিল না, ফলে কাজ সারতে তার কোনো অসুবিধাই হয়নি। এবারও কি বাক্সগুলো সদর দরজা দিয়েই বার করেছিল? সদর দরজা খোলা ছিল বটে, কিন্তু বাক্স সেখান দিয়ে বাইরে নিয়ে যায়নি। এবারে বাক্সগুলো ভেঙেছে বাড়ির ছাদে বসে। তারপর কি ছাদের ওপর থেকেই অন্য ছাদ দিয়ে পালায়? এমন কোনো চিহ্ন টিহ্ন কিন্তু পাওয়া যায়নি। সদর দরজা দিয়েও বেরিয়ে যেতে পারে। চুরিটা ঠিক কোন সময় হয়েছে সে ব্যাপারে কিছু আন্দাজ পেয়েছো? রাত 12টার পর। কিভাবে আন্দাজ করছো? কাজের লোকেদের যখন জিজ্ঞাসাবাদ করছিলাম তখন তাদের মধ্যে একজন বলল, আমি বাইরের বৈঠকখানাতেই শুয়েছিলুম, তবে একবার সদর দরজা খুলে আমি বাইরে গেছিলুম, তখন রাত 12টা হবে। তারপর আবার এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ি। এরপর কি হয়েছিল তা তো আমি বলতে পারবো না। সকালে উঠে দেখলুম সদর দরজা খোলাই আছে। সে তো রোজ খোলাই থাকে। বুড়িমা ভোরে উঠে গঙ্গা স্নান করতে যান, তিনিই খুলে রেখে যান। তো এই বুড়িমা ভোরে বেরোবার সময় দরজা কি খোলা ছিল না বন্ধ ছিল? এই কথা তাঁকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, রোজই আমি ভোরে উঠে গঙ্গায় যাই, ডুব দিয়ে চান করে আসি। যাওয়ার সময় দরজা আমি নিজেই খুলে যাই, কিন্তু আজ দেখলাম দরজাটা খোলাই রয়েছে। মনে একবার সন্দেহ এসেছিল, আবার পরেক্ষণই ভাবলুম কেউ হয়তো কোনো কাজে আমার আগেই দরজা খুলে রেখে গেছে। তখন আর এ বিষয়ে কাউকে কিছু জিজ্ঞেস করার সময় ছিল না, চানের দেরি হয়ে যাবে, তাই ভাবলুম ফিরে এসে খোঁজ নেবক্ষণ। তারপর তো ফিরে এসে তিনি দেখলেন এই কাণ্ড। বাড়িতে যে চুরি হয়ে গেছে সেটা প্রথম কে লক্ষ্য করে? বাক্সগুলো যে ঘর থেকে বার করেছিল সেই ঘরে এক মহিলা ঘুমোচ্ছিলেন। সকালে ঘুম থেকে ওঠার পর তিনি প্রথম দেখলেন যে ঘরের বাক্সগুলো একটাও নেই। তারপর তিনি ডাকাডাকি করে সবাইকে খবরটা জানান। তারপরেই আবিষ্কার করে যে নিচের ঘরে শীত কেটে চোর ঢুকেছে। বাক্সগুলোকে ভাঙাচোরা অবস্থায় ছাদের ওপর খুঁজে পাওয়া যায়। আচ্ছা, বাড়ির মালিক এই উকিল ভদ্রলোকের নাম প্রাণনাথ বাবু না? হ্যাঁ, প্রাণনাথ বাবু। থানায় কি তিনি নিজেই গিয়েছিলেন খবর দিতে? হ্যাঁ, উনি নিজেই গিয়েছিলেন। এ ব্যাপারে উনি কি বাড়ির কোনো লোককে সন্দেহ করেন? না, তিনি জানিয়েছে সকলেই খুবই বিশ্বস্ত। পাড়ার মধ্যে কাউকে? না, পাড়ার কোনো লোকের ওপরেও তার কোনো সন্দেহ নেই। 10-12 দিন ধরে যখন অনুসন্ধান চলছে তখন নিশ্চয়ই যা যা করণীয় তোমরা সবই করেছো। গগনবাবুর কেসটার মতোই এই কেসটারও কোনো কিনারা হবে বলে তো মনে হচ্ছে না। গগনবাবু এই দ্বিতীয় চুরির খবরটা শুনে কি বলছেন? গতকালও ওনার সঙ্গে দেখা হলো। দেখা হতেই বললেন, না বুঝে শুনে নিজের দেশ ছেড়ে সপরিবারে কলকাতায় চলে আসাটা খুবই ভুল হয়ে গেছে দেখছি। আগে জানলে কখনোই কলকাতা শহরে আসতুম না। এ কথা গগনবাবু বলতেই পারেন, দোষ দেওয়া যায় না। এলাকার লোক কিন্তু আমাদের ওপর আস্থা হারিয়ে ফেলছে। স্যার, আমার মনে হয় বাইরে থেকে কোনো পাকা শীতেল চোর কলকাতায় এসে হাজির হয়েছে। আমারও তাই ধারণা। এবং সে চোর এই পাড়ার মধ্যেই হয়তো আশেপাশে কোথাও ঘাপটি মেরেছে। এই কথা বলছেন কেন? দেখো, পরপর দুটো বড়সড় চুরি একই জায়গায় একেবারে লাগোয়া দুটি বাড়িতে হয়ে গেল 1.5 মাসের ব্যবধানে। এই সময়ের মধ্যে অন্য কোথাও এই একই ধরনের চুরির ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু স্যার, ওটা তো একেবারেই ভদ্রলোকের পাড়া।
ওখানে কোনো সিদেল চোর বসবাস করবে। হ্যাঁ, সেটা ঠিকই ভাবছো। বুঝতে পারছি, সিদেল চুরি সাধারণত একটু নিচু শ্রেণীর লোকেরাই করে থাকে। আচ্ছা, আমরা তো হতে পারে যে ওই পাড়ায় বাস করে কিংবা যাতায়াত আছে এমন কেউ কোনো সিদেল চোরকে সাহায্য করছে? তেমন কোনো লোকের সন্ধান তো আমরা এখনো পর্যন্ত পাইনি। ওই পাড়ায় নতুন এসে বসবাস শুরু করেছে এমন কোনো লোকের সন্ধান পেয়েছো? নতুন বলতে তো গগনবাবুই। চোর তো আগে তারই সর্বনাশ করে গেল। নতুন বলেই বোধহয় ওর বাড়িতে এই প্রথম শীতটা কেটেছে। আচ্ছা, আর একটা জিনিস নিশ্চয়ই তুমি খোঁজ নিয়েছো। প্রথম চুরিটা হওয়ার পর এই পাড়ার চাকর বাকরদের মধ্যে কেউ কাজ ছেড়ে চলে গেছে বা নতুন কাজে যোগ দিয়েছে এমন কি ঘটেছে? মানে যারা কাজ করছিল তারা সবাই কি এখনো পর্যন্ত আছে? হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটাও দেখেছি। কয়েকজন কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, আবার নতুনও কয়েকজন যোগ দিয়েছে। যারা নতুন এ পাড়ায় কাজ করতে ঢুকেছে তাদের বিরুদ্ধে সন্দেহজনক কিছু পায়নি, আর যারা ছেড়ে চলে গেছে তাদের সম্পর্কেও বিশেষ কিছু জানতে পারিনি। এ বিষয়ে এখন ঠিক কী পদক্ষেপ নিচ্ছ? নতুন করে আর কোনো পদক্ষেপ নেওয়ার কিছু নেই স্যার। অনুসন্ধান এক প্রকার বন্ধই বলা যায়। এরপর ঢিমে তালে আরও দিন করে অনুসন্ধানের কাজ চলল, কিন্তু সকলেই বুঝে গেলেন গগনবাবুর বাড়ির চুরির মতো প্রাণনাথ বাবুর বাড়ির চুরিরও কোনো কিনারা হবার সম্ভাবনা নেই। ফলে ধীরে ধীরে অনুসন্ধানকারী পুলিশ কর্মীরা সকলেই এই মামলার অনুসন্ধান বন্ধ করে দিয়ে অন্যান্য মামলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবে প্রায় 1.5 মাস কেটে গেল। ঠিক 1.5 মাস পর আবার খবর পাওয়া গেল গগনবাবু এবং প্রাণনাথ বাবুর বাড়ির লাগোয়া আরেকটি বাড়িতে একই রকমভাবে শীত কেটে বহুমূল্যের গয়নাগাঁটি এবং টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। শহরের ভেতর এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমার ওপর সেই মোকদ্দমার অনুসন্ধানের ভার না থাকলেও আমি একবার অন্তত সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আসি। এটা আমার বহুদিনের অভ্যাস। কিন্তু এবার আমি এ বিষয়ে এতটাই নিরুৎসাহী ছিলাম, একবারের জন্য সেখানে না গিয়ে নিজের হাতের অন্যান্য কাজ নিয়েই ব্যস্ত থাকলাম। এভাবে দিন 2 কেটে যাবার পর তৃতীয় দিনের মাথায় বড় সাহেবের কাছ থেকে একটা আদেশপত্র পেলাম। এই আদেশপত্রে তিনি লিখছেন, ইতিপূর্বে অতি অল্প দিনের ব্যবধানে যেখানে পর পর 2টি শীত চুরির ঘটনায় বহুমূল্য অলঙ্কার আদি এবং নগদ অর্থ অপহৃত হয়েছিল, সেই মামলার প্রথমটিতে তুমি অনেকদিন পর্যন্ত অনুসন্ধানও করেছিলে। সেই একই জায়গায় আবার একই ঘটনা ঘটেছে। বর্তমানে তোমাকে অন্যান্য কাজ থেকে অব্যাহতি দিয়ে কেবলমাত্র এই মামলাটিরই দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হচ্ছে। এই কাজে কোনো সহকারী বা অন্যান্য যা কিছু প্রয়োজন হবে তার ব্যবস্থাও আমিই করে দেব। অবিলম্বে কাজ শুরু করে দাও। বড় সাহেবের এই চিঠি পেয়ে আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। একবার যে মোকদ্দমার অনুসন্ধানে আমি প্রাণপণ চেষ্টা করেও কিছুই করে উঠতে পারিনি, আবার সেই একই রকম মোকদ্দমার অনুসন্ধানের দায়িত্ব নিয়ে আমি যে সফল হতে পারবো এমন আশা আমার বিন্দুমাত্রও নেই। বেশ বুঝতে পারছি যশের বদলে অপযশের ভাগিদার হব। ঠিক করলাম চিঠি লিখে কিংবা সরাসরি বড় সাহেবের সঙ্গে দেখা করে আমার মনের কথাটা তাকে খুলে বলবো এবং আমার থেকে আরও উপযুক্ত কোনো অফিসারের হাতে এই মামলার তদন্তভার দেওয়ার জন্য তাকে অনুরোধ করব। শেষ পর্যন্ত চিঠি না লিখে সরাসরি কথা বলাই মনস্থ করলাম এবং ঘটনাস্থলে যাওয়ার পরিবর্তে বড় সাহেবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে থানা থেকে বেরিয়ে পড়লাম। বড় সাহেবের ঘরে ঢুকতেই তিনি বললেন, ব্যাপার কি মুখার্জি, স্পটে না গিয়ে আমার কাছে? কোনো হেল্প লাগবে? এ কথা শুনে কি যে হলো জানি না, যা বলবো বলে এতক্ষণ ভেবে এসেছিলাম তা না বলে ফেললাম, একজন সহকারী লাগবে স্যার। কাকে চাইছো বলো? আমি আমার সে জুনিয়র সহকর্মীর নামটি বললাম। তিনি বললেন, বেশ, আমি এখনই অর্ডার পাঠিয়ে দিচ্ছি। তুমি পৌঁছানোর আগেই সে স্পটে চলে যাবে।
থ্যাংক ইউ স্যার। বড় সাহেবের ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিলাম। যেতে যেতে ভাবলাম আর কোনো উপায় নেই। তদন্তে ব্যর্থ হবার পর বড় সাহেব এমনিতেই আমার হাত থেকে দায়িত্বভার নিয়ে অন্য কোনো সিনিয়র অফিসারকে দেবেন। তার আগে এই মোকদ্দমা থেকে আমার নিস্তার নেই। যাই হোক, ঘটনাস্থলে পৌঁছে দেখলাম আমার সহকর্মী জুনিয়র অফিসারটি সত্যি আমার আগেই এখানে এসে পৌঁছে গেছেন। স্থানীয় থানার বড়বাবুর সাথে তিনি কথা বলছিলেন। আমাকে দেখেই এগিয়ে এসে বললেন, হুবহু একই ঘটনা স্যার। এবারে কোন বাড়িতে? ওই যে প্রাণনাথ বাবুর বাড়ির ঠিক সামনের বাড়িটাতেই। মালিকের নাম নগেনবাবু। নগেনবাবু কি করেন? শুনছি ইনিও মফস্বলের একজন জমিদার, তবে বহু বছর ধরেই এখানে বাস করছেন। দারোগাবাবু আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি শীত চুরির তদন্ত করতেই এখানে এসেছেন? হ্যাঁ, সেই উদ্দেশ্যেই আসা। যাক, ভালোই হলো। ভালো কি হলো? আগের ঘটনাগুলো যেহেতু আপনার জানা, তাই নতুন করে আমাকে আর কিছু বলে দিতে হবে না। না, তা বলে দিতে হবে না, কিন্তু কাজের কাজ তো কিছুই করে উঠতে পারলাম না আমরা। খুবই শেয়ানা সিদেল। এবারেও প্রথম ইনভেস্টিগেশনে আপনি এসেছিলেন তো? আগে হ্যাঁ, আমার এলাকাতেই তো পরপর ঘটছে ঘটনাগুলো। তাহলে কয়েকটা কথা আপনার কাছ থেকে একটু জেনে নিই। ওই বাড়ির পিছন দিকে তো কোনো ফাঁকা জায়গা নেই, তাহলে শীতটা কাটলো কোথায় বসে? না, বাড়ির পিছনে কোনো ফাঁকা জায়গা নেই, তবে নগেনবাবুর বাড়ির পূর্ব দিকে একটা সরু গলি মতো আছে। আগে ওটা নালা ছিল, এখন বুঝে গিয়ে গলি হয়েছে। সেই গলিতে বসেই শীত দিয়েছে। ওই গলি দিয়ে কোনো লোকজন যাতায়াত করে না? না, যাতায়াত করবার জন্য ও গলি কেউ ব্যবহার করে না। ঢুকতে গেলে কষ্ট করে ঢুকতে হবে। একই রকমভাবে জানলার নিচেতেই শীত কেটেছে? হ্যাঁ, খুবই ছোট করে কেটেছে। বিশেষ দক্ষতা না থাকলে ওর ভিতর দিয়ে গলা মুশকিল। যে ঘরে শীত দিয়েছে, চুরি কি সেই ঘর থেকেই হয়েছে? না, সে ঘরে মূল্যবান জিনিস কিছু ছিল না, কোনো বাক্স টাক্স ছিল না। দোতলায় উঠে সেখানকার একটা ঘর থেকে সর্বস্ব নিয়ে গেছে। দোতলার ঘর কি খোলাই ছিল? হ্যাঁ, দোতলার সব ঘরই খোলা থাকে, কিন্তু নিচের তলায় প্রথম যে ঘরে ঢুকেছিল সে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। তাহলে সে ঘর থেকে বেরোলো কি করে? এবারে একটু বেশি পরিশ্রম করতে হয়েছে। একটার বদলে দুটো শীত কাটতে হয়েছে। একটা শীত কেটে ঘরের ভিতর ঢুকেছে, আর একটা শীত কেটে সেই ঘর থেকে বেরিয়ে বাড়ির ভিতর ঢুকেছে। দ্বিতীয় শীতটা কিভাবে কেটেছে? শীত কাটার ধরনগুলো সব একই রকম। দ্বিতীয় শীতটাও জানলার নিচেতেই কেটেছে, এমনকি চুরির কায়দাটাও এক। এবারেও বাক্সগুলো ছাদের ওপর নিয়ে গিয়ে ভেঙেছে, তারপর গয়নাগাটি টাকা পয়সাগুলো বার করে নিয়ে নিচে নেমে সদর দরজা খুলে বেরিয়ে গেছে। একই চোর যে তিনটে বাড়িতেই চুরি করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এবারে ঘটনাটা ঘটেছে 3 দিন আগে। হ্যাঁ। তদন্ত কিভাবে এগোচ্ছে? আগের দুটো কেসে যেভাবে চলছিল এবারেও সেভাবেই চলছে। এখনো পর্যন্ত কোনো সন্ধানই পাওয়া যায়নি। ভবিষ্যতেও যে পাওয়া যাবে তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দেখুন, চোরকে পাকড়াও করা এবং চুরি যাওয়া জিনিসপত্রগুলো উদ্ধার করাই আমাদের প্রধান কাজ, একথা ঠিকই, কিন্তু এর সাথে আর একটা জিনিসও আমাদের করতে হবে। সেটা কি বলুন? আবার কোনো বাড়িতে যাতে চুরি না হয় তার ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটা সম্ভব হবে কিভাবে? পাহারার বন্দোবস্ত করতে হবে। সে ব্যবস্থা তো আমি করেইছিলাম, কিন্তু তা সত্ত্বেও তো আবার চুরি হলো। কিরকম ব্যবস্থা করেছিলেন? যে পাহারাদার এই অঞ্চলে পাহারা দেয় তার উপর নির্দেশ ছিল যে সে তার ঘাঁটির অন্যান্য জায়গায় 2-1 যাবে, কিন্তু বেশিরভাগ সময়টাই এই পাড়াতেই থাকবে। সে কি তাই থাকতো? নিশ্চয়ই থাকতো। কিভাবে বুঝলেন? যখনই এখান দিয়ে যাতায়াত করতাম লক্ষ্য করে দেখেছি সে এখানেই থাকতো। দেখুন, এই কাজ একজন মাত্র পাহারাদারকে দিয়ে হবে না। গলির ভেতরে বসে চোর শীত কাটলো আর আপনার পাহারাদার সেটা দেখতে পেল না। যদি ঠিকমতো পাহারার বন্দোবস্ত করা হতো তাহলে হয় চোর ধরা পড়তো, অথবা তৃতীয়বারের এই চুরিটা আর হতো না। আপনি ঠিকই বলছেন, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন কিভাবে কি করলে ভালো হয় বলুন? দেখুন, চোর ধরা না পড়া পর্যন্ত এই মোকদ্দমার তদন্ত আমাকে চালিয়ে যেতে হবে। সুতরাং ব্যবস্থা তো কিছু একটা করতেই হবে। কি করব না করব সেটা ভেবে দেখছি। আপাতত আপনি আরও 2-1 পাহারাদারের ব্যবস্থা করুন, একজনকে দিয়ে হবে না। এই মোকদ্দমার অনুসন্ধানের ভার কেবল আমার একার ওপরেই ছিল না, আরও কয়েকজন অফিসারও তাঁদের মতো করে বিষয়টি তদন্ত করে যাচ্ছিলেন, কিন্তু কেউই সফল হতে পারলেন না। বলা বাহুল্য, আমিও পারলাম না।
এমতো অবস্থায় সবাই এই তদন্ত থেকে হাত গুটিয়ে নিলেন। আমার সহকারী জুনিয়র সহকর্মী অফিসারটি বললেন, স্যার, অনুসন্ধানের আর তো কিছুই বাকি নেই, নতুন কোনো পথও তো খুলছে না। এখন এখানে আমরা করবোটা কি? করবোটা কি এখনো জানি না, তবে এখান থেকে যে নড়ব না সেটা ঠিক করে নিয়েছি। আমার ধারণা ভূত আছে সর্ষের মধ্যেই। মানে চোর আছে এই পাড়াতেই? এতদিন ধরে আমরা এতজন মিলে যেভাবে অনুসন্ধান করেছি, যতই ধূর্ত হোক না কেন, বাইরের কোনো চোর হলে নিশ্চয়ই ধরা পড়ত। এই চোর বাইরে থেকে আসছে না, পাড়ার ভেতরেই থাকছে। কিন্তু স্যার, প্রত্যেকটা বাড়ির সমস্ত কাজের লোকদের সম্পর্কেই তো খোঁজ নিয়ে দেখা হয়েছে। এত টাকা করি গয়নাগাটি আত্মসাৎ করতে গেলে সে কি ধরা পড়ে যেত না? চাকর বাকরদের ওপর নজরদারি চালানো তো হয়েছে, কিন্তু এখানকার বেশ কয়েকটা বাড়িতেই বেশ কিছু আশ্রিত লোকজন আছে। তারা তো অনেক দিন ধরেই আছে বলে বাড়ির কর্তারা জানিয়েছেন। তাছাড়া শীত কাটার মতো কাজ তাদের কারুর দ্বারা কি সম্ভব? মানে আমি জানি না, নাও হতে পারে, তবে এই দিকটা ভেবে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করিনি। কি পদক্ষেপের কথা ভাবছেন আপনি? আচ্ছা, এই পাড়ার সমস্ত বাড়িগুলোর অবস্থান তোমার তো খুব ভালো করেই জানা আছে। হ্যাঁ, তা আছে। বলো তো, কোন বাড়ির ছাদ থেকে পাড়ার সমস্ত বাড়িগুলোকে খুব ভালোভাবে দেখা যাবে? আমার যদ্দূর মনে হচ্ছে বোধহয় শীতলবাবুর বাড়ির ছাদ থেকে। হ্যাঁ, ঠিক, আমারও তাই মনে হয়েছে। সুতরাং ওখানেই ঘাঁটি গাড়তে হবে। কিন্তু বাড়িতে পুলিশ ঘাঁটি গেড়ে বসে থাকবে, ভদ্রলোক কি সহজে রাজি হবেন? ভদ্রলোকের সঙ্গে দু একদিন মামুলি কথাবার্তা হয়েছে, আর একটু ঘনিষ্ঠ হতে হবে, তারপর প্রস্তাবটা দেব। দেখা যাক কি হয়। দিন দশেক আলাপ পরিচয়ের পর মনে হলো শীতলবাবু মানুষটা খারাপ নন, সোজা সাপটা, স্পষ্ট বক্তা, যা মনে আসে সোজাসুজি বলে দেন। একদিন ওর বাড়িতে বসেই কথা হচ্ছিল, কথায় কথায় জিজ্ঞাসা করলাম, এই যে পাড়ায় একটার পর একটা এরকম চুরি হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কি মনে হয়? আমার আর কি মনে হবে, দিনের পর দিন আপনারা নিজেদের অপদার্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। যা শুরু হয়েছে তাতে বোধহয় পাড়ার কারো ঘরেই আর কিছু থাকবে না। ক্রমে সবই চোরের হাতে চলে যাবে। জানি না চোরাই মালের খানিকটা ভাগ আপনাদেরও কারো কারো পৌঁছয় কিনা। ভেতরের কারণ কিছু একটা না থাকলে এতজন পুলিশ অফিসার মিলে একটা সিঁদেল চোর ধরতে পারে না, এ আমার ঠিক বিশ্বাস হয় না। কথাগুলো শুনতে হয়তো আপনার খারাপ লাগছে। খারাপ লাগলেও হজম করতে হবে। যতক্ষণ পর্যন্ত চোর ধরে দিতে না পারছি, ততক্ষণ পর্যন্ত তো এসব কথা আমাদের শুনতেই হবে। দেখুন, আমি কিন্তু আপনাকেই ইঙ্গিত করে কথাগুলো বলিনি। আমাকেই বলুন আর আমার সহকর্মীদেরই বলুন, বদনামটা তো আমাদের ডিপার্টমেন্টের। সে যাই হোক, এখন একটা কথা আমাকে বলুন তো, এই ব্যাপারে পাড়ার লোকদের কাছ থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সে সাহায্য তার করা কর্তব্য কিনা? অবশ্য কর্তব্য, যদি সেটা তার সামর্থ্যের মধ্যে হয়। আপনার কাছ থেকে যদি কোনো সাহায্য চাই, আপনি তা দেবেন? নিশ্চয়ই, যদি আমার সাধ্যে কুলোয় তো অবশ্যই করব। আমি যে সাহায্যটা চাইব তা আপনার সাধ্যের মধ্যেই, খুবই সামান্য ব্যাপার। বলুন, কি সাহায্য চান? এখন কিছুদিনের জন্য আমাকে আর আমার এই সহকর্মীটিকে রাত্রি 11টা থেকে পরদিন ভোর পর্যন্ত আপনার বাড়ির ছাদে একটু জায়গা দিতে হবে। এ তো অতি সামান্য ব্যাপার, থাকবেন। কিন্তু এখানে থেকে আপনারা করবেনটা কি? ধরে নিন না আপনার বাড়িটাই পাহারা দেব। দুজন পুলিশের লোক এ বাড়িতে থাকলে এই বাড়ি থেকে অন্তত কোনো জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা নেই। আমার বৈঠকখানার ঘরটা তো রাতে ফাঁকাই থাকে, ওখানে কেউ শোয় না, বিছানাপত্রও আছে, আপনাদের কোনো অসুবিধে হবে না। আমি কাজের লোকেদের বলে রাখবো, কোন আপনারা যখনই আসবেন দরজা খুলে দেবে। আপনি এই যে এতটা অনুগ্রহ দেখালেন, এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। কিন্তু আপনার বৈঠকখানায় বসে থাকলে আমার কাজের কাজ কিছু হবে না। আপনি আমাকে এমন একটা জায়গা দিন যেখান থেকে আমি পুরো পাড়াটার ওপর একটু নজর রাখতে পারবো। সেরকম কোনো জায়গা কি আমার বাড়িতে আছে? আছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তো আমরা
আপনার বাড়ির ছাদের ওপর থাকতে পারি? আমার বিন্দুমাত্র আপত্তি নেই, কিন্তু সারা রাত ছাদের ওপর বসে আপনারা কাটাবেন কিভাবে? ওতে আমাদের কোনো অসুবিধা হবে না। যা বুঝছি এ তো আর একদিনের ব্যাপার নয়। দিনের পর দিন এভাবে রাত কাটালে অসুস্থ হয়ে পড়বেন যে। চিন্তা করবেন না, আমাদের অভ্যাস আছে। যদি কার্যোদ্ধার করতে পারি তো কোনো কষ্টকেই আমাদের কষ্ট বলে মনে হয় না। শীতলবাবু খানিকক্ষণ চিন্তা করে নিয়ে বললেন, ঠিক আছে, ছাদেই থাকলে যদি আপনাদের সুবিধা হয় তবে ছাদেই থাকুন। আমি একজন ভৃত্যকে বলে দিচ্ছি, সে আপনাদের জন্য ছাদেই বিছানাপত্রের ব্যবস্থা করে দেবে, আর আপনাদের খাবার ব্যবস্থা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এরকম অতিথি আপ্যায়নের আয়োজন করতে গেলে কিন্তু গোটা কাজটাই পণ্ড হয়ে যাবে। এর চাইতে আরো বড় একটা দায়িত্ব আপনাকে নিতে হবে। কি দায়িত্ব? গোপনীয়তা রক্ষার দায়িত্ব। আমরা যে রাতে আপনার বাড়ির ছাদে থাকছি এ কথাটা এ পাড়ার তো বটেই, আপনার বাড়িরও আর কেউ যেন জানতে না পারে। জানবেন শুধু আপনি একা। বেশ, বুঝেছি। আপনারা গোপনে নজর রাখতে চাইছেন। হ্যাঁ, ঠিক তাই। ছাদে শুধু বসবার মতো একটা কিছু হলেই আমাদের চলে যাবে। তাহলে দুটো চেয়ারের ব্যবস্থা করে দেবক্ষণ, আমি নিজেই রেখে দেবক্ষণ ছাদে। তাহলে খুবই ভালো হয়। আর একটা কথা, আপনি রাতে কখন শুতে যান? রাত্রি 10টা পর্যন্ত আমি বৈঠকখানার ঘরেই থাকি, তারপর দরজা বন্ধ করে শুতে যাই। আমি যদি রাত্রি 10টার আগেই চলে আসি তাহলে তো আপনি নিজেই আমাদের ছাদের দরজা খুলে দিতে পারবেন, কেউ জানতে পারবে না। বেশ, তাই আসবেন। তারপর যা করার আমি করে নেব, অন্য কেউ জানতে পারবে না। সব ব্যবস্থা করে দিয়ে তারপরেই নয় শুতে যাবক্ষণ। আপনার বাড়ির সদর দরজা রাতে কি খিল আটকানো থাকে না তালাচাবি লাগানো থাকে? ভেতর থেকে খিল আটকানো থাকে। কেন বলুন তো? খিল আটকানো থাকলে সমস্যা নেই, মানে হঠাৎ করে যদি আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, সেই কারণেই জেনে নিচ্ছি আর কি। যখন খুশি বেরোতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। বাড়ির বাইরের দিক থেকেও ছাদে উঠবার একটা সিঁড়ি আছে, বুঝলেন? সেটার দরজা আমি খুলেই রাখবক্ষণ, আর সদর দরজাও আপনি খুলে নিতে পারবেন, অসুবিধা হবে না। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আপনি যে এতটা সহযোগিতা করবেন সেটা সত্যি আমি আশা করতে পারিনি। শুধু গালাগালি দিয়ে যাব, অথচ প্রয়োজনে সহযোগিতা করব না, তা কি হয়? তাছাড়া আপনি তো আর নিজের জন্য কোনো সাহায্য চাইছেন না। এতটা কষ্ট স্বীকার করছেন, সে তো আমাদেরই জন্য। কথাবার্তা পাকা করে ভদ্রলোককে কৃতজ্ঞতা জানিয়ে তখনকার মতো চলে এলাম। সেদিন রাত 9টার পর আমি একাই তাঁর বাড়িতে পৌঁছে গেলাম। 10টা পর্যন্ত তাঁরই সঙ্গে বৈঠকখানার ঘরে বসে খানিকটা বিশ্রাম করে নিলাম। তারপর বৈঠকখানা থেকে বেরিয়ে বাইরের সিঁড়ি দিয়ে তাঁর সঙ্গে ছাদে উঠলাম। দেখলাম দুখানা চেয়ার রাখা আছে, তার একটাতে আমি বসলাম, আর একটাতে তিনিও বসলেন। কিছুক্ষণ আমার সঙ্গে গল্পগুজব করে অন্দরমহলের সিঁড়ি দিয়ে তিনি বাড়ির ভেতরে ঢুকে গেলেন। আমার অনুরোধ মতো অন্দরমহলের সিঁড়ির দরজাটা তিনি বন্ধ করে দিলেন ভেতর থেকে। আমি চেয়ারটাকে সরিয়ে এনে এমন একটা জায়গায় রাখলাম যেখান থেকে এ পাড়ার প্রায় সবকটা গলির ওপরেই নজর রাখা যায়। সেখানে বসেই সারা রাত কাটিয়ে দিলাম। বিশেষ কিছুই চোখে পড়ল না, তবে বুঝতে পারলাম বর্তমানে জায়গাটার ওপর স্থানীয় পুলিশের একটু বিশেষ দৃষ্টি পড়েছে। যখন যিনি রাউন্ডে আসছেন তখনই তিনি জায়গাটা একবার ভালো করে না দেখে নিয়ে যাচ্ছেন না। ঘাঁটির পাহারাওয়ালাও এদিক ওদিক একটু ঘুরেই এখানে এসেই হাজির হচ্ছেন। এইভাবে প্রায় 8-10টা দিন কেটে গেল। কোনো দিন আমি একাই, আবার কোনো দিন আমি এবং আমার সহকারী জুনিয়র অফিসার দুজনে মিলে পালা করে নজর রাখতে লাগলাম। কিন্তু যা দেখতে পাবার আশায় রাত জেগে বসে আছি তা দেখতে পেলাম না। এই কদিনের মধ্যে পাড়ায় আর কোনো চুরিও হলো না। এরপর আরও 10-12টা দিন কাটল। আমরা যখন ছাদের ওপর রাত কাটাতাম তখন কখনো কখনো শীতলবাবুও অন্দরমহল থেকে ছাদের দরজা খুলে উপরে উঠে আসতেন।
কিছুক্ষণ কাটিয়ে আবার চলে যেতেন। সেদিন আমি একাই ছিলাম। রাত 2টোর পর শীতলবাবু ছাদে এসে আমার পাশে বসলেন। এটা ওটা কথা বলতে বলতে হঠাৎ সামনে হাত দেখিয়ে বললেন, একটা লোক গলির ভেতরে ঢুকছে, দেখেছেন? দেখেছি। এত রাতে লোকটা গলির ভেতর ঢুকছে কেন বলুন তো? আমিও সেটাই ভাবছি। কি মনে হয় বলুন তো? বুঝতে পারছি না। ওই বেটা চোর নয় তো? চোর বলে তো মনে হচ্ছে না। কি করে বুঝছেন? যে বাড়ি থেকে লোকটা বেরোলো সে বাড়িতে তো চোর থাকার সম্ভাবনা নেই। কোন বাড়ি থেকে বেরোলো? কোন বাড়ি থেকে বেরোলো সেটা খেয়াল করেননি? না তো। গগনবাবুর বাড়ি থেকে। কোন গগনবাবু? ভদ্রলোক মফস্বলের একজন জমিদার। খুব বেশি দিন আপনাদের পাড়ায় আসেননি, মাস 5-6 হবে। ওর বাড়িতেই তো প্রথম চুরিটা হলো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কোনো দরকারে উনি বাইরে বেরিয়েছেন, অথবা কোনো রকম আওয়াজ টাওয়াজ পেয়ে সন্দেহ হওয়ায় দেখতে বেরিয়েছেন। লোকটির দিকে নজর রেখেই আমরা আস্তে আস্তে কথা বলে যাচ্ছিলাম। দেখলাম যে গলিটার ভেতর বসে আগের বার চোর শীত কেটেছিল সেই গলিটার ভেতরেই লোকটি ঢুকল। কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে এলো। তারপর যে বাড়ি থেকে সে বেরিয়ে এসেছিল, অর্থাৎ গগনবাবুর বাড়ির দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। ইনি কি গগনবাবু? ঠিক বোঝা যাচ্ছে না। আবার তো এগিয়ে যাচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, বড় রাস্তায় গিয়ে উঠলেন, আবার কিন্তু দাঁড়িয়ে পড়লেন। সামনে থেকে আর একজন কেউ এগিয়ে আসছে বলে মনে হচ্ছে না? ও পুলিশের পাহারাদার। লোকটি কিন্তু এবার বাড়ির ভেতরে ঢুকে গেলেন। দরজাটাও বন্ধ করে দিলেন। কিন্তু লোকটি যে কে সেটা ঠিক বোঝা গেল না। এত রাতে বাইরেই বা ঘোরাঘুরি করছিলেন কেন? আমার মনে হয় ওটাই হবে। কি? সন্দেহজনক কোনো শব্দ টব্দ শুনেই বোধ হয় বাইরে বেরিয়েছিলেন। তাহলে সে কথাটা তো পাহারাদারকে বলা উচিত ছিল। তা না করে উনি ঘরে ঢুকে গেলেন কেন? হয়তো পাহারাদারকে খেয়াল করেননি। হতে পারে। কাল সকালে গিয়ে একবার খোঁজ নেব। আর খানিকক্ষণ থেকে শীতলবাবু ঘরে নেমে গেলেন। আমি বললাম বটে সকালে গিয়ে খোঁজ নেব, কিন্তু পরে সিদ্ধান্তটা পাল্টে ফেললাম। আপাতত ব্যাপারটা কারোকে না জানানোই স্থির করলাম। সকালে শীতলবাবুর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে বললাম, রাতের ঘটনাটা কাউকে বলবার দরকার নেই। গগনবাবুর বাড়িতে খোঁজ নেবেন বললেন? না, সিদ্ধান্তটা পাল্টে ফেললাম। আমরা তো লোকটিকে চিনতে পারিনি। লোকটি যদি গগনবাবু না হয়ে কোনো বদ লোক হয়ে থাকে এবং কোনো বদ উদ্দেশ্য থেকে থাকে, তাহলে আমরা যে তাকে দেখে ফেলেছি এটা তাকে জানতে না দেওয়াই ভালো। আপনার উদ্দেশ্যটা বুঝতে পারছি। আরও 2-1 দিন অপেক্ষা করে দেখা যাক কি হয়। এই বলে আমি শীতলবাবুর বাড়ি থেকে চলে এলাম। ভেবেছিলাম আরও কয়েকটা দিন অপেক্ষা করে দেখব, কিন্তু অপেক্ষা আর করতে হলো না। পরদিন রাত্রেই আবার তাকে দেখতে পেলাম। প্রতিদিনের মতো রাত 11টার পর শীতলবাবুর বাড়ির ছাদে উঠে চেয়ার নিয়ে নির্দিষ্ট জায়গায় বসে পড়লাম। আমার সহকর্মী জুনিয়র অফিসারটি একটু অসুস্থ হয়ে পড়ায় আমি তাকে কয়েকদিন আসতে বারণ করেছি। সুতরাং আজও আমি একাই আছি। রাত্রি 2টোয় পাহারাদার বদল হয়। 2টোর পর দেখলাম নতুন একজন পাহারাদার এলো। প্রথমেই সে ওই সরু গলিটার মধ্যে ঢুকে গেল। এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখে নিয়ে আবার বেরিয়ে এলো। এরপর আশপাশটা এক চক্কর ভালো করে ঘুরে দেখে নিয়ে সদর রাস্তায় এসে দাঁড়ালো। খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে সেখান থেকে অন্য জায়গায় চলে গেল। পাহারাদার চলে যাবার ঠিক 5 মিনিট পরেই গগনবাবুর বাড়ির দরজা খুলে একটা লোক আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। দরজার সামনে একটু দাঁড়ালো, তারপর এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে সেই সরু গলিটার ভেতর ঢুকে গেল। অন্ধকারের মধ্যে দূর থেকে তার হাবভাব আর আকৃতি দেখে মনে হলো গতকাল রাতে যাকে দেখেছিলাম এ ব্যক্তি সেই। কিন্তু সে যে কে তা কিছুতেই বুঝে উঠতে পারলাম না। গতকাল তাকে গলির ভেতর ঢুকেই খানিকক্ষণ পরেই বেরিয়ে আসতে দেখেছিলাম। আজ তাকে ঢুকতে দেখলাম কিন্তু বেরোতে দেখলাম না। একবার ভাবলাম নিশ্চয়ই বেরিয়ে এসেছে, আমি হয়তো অন্যমনস্ক হয়ে খেয়াল করতে পারিনি। কিন্তু তা যদি হয় তাহলে
ব্যাপারটা সত্যি দুঃখের হবে। যে কাজের জন্য দিনের পর দিন রাত জেগে বসে আছি, সেই কাজে এমন অমনোযোগী কি সত্যিই আমি হতে পারি? এইসব ভাবতে ভাবতে আরও আধ ঘন্টা কেটে গেল, তবুও তাকে ফিরে আসতে দেখলাম না। আরও 15 মিনিট পার হবার পর ঠিক করলাম, সে ফিরুক আর নাই ফিরুক, এখনই একবার গিয়ে গলির ভেতরটা দেখে আসব। ছাদ থেকে নামতে যাচ্ছি, ঠিক সেই সময় সদর রাস্তার ওপর লোকটাকে আবার দেখতে পেলাম। সে যে কোথা দিয়ে সেখানে এসে উপস্থিত হলো কিছুই বুঝতে পারলাম না। গলি দিয়ে যে সে বেরোয়নি সে ব্যাপারে আমি 100% নিশ্চিত। কিন্তু এবারে দেখলাম রাস্তার ওপরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত বাড়ির ভেতর ঢুকে পড়ে আস্তে করে দরজা বন্ধ করে দিলেন। পরপর দুরাত্রি এভাবে লোকটিকে বাইরে ঘুরতে দেখে আমার মনের মধ্যে কিরকম একটা খটকা লাগলো, কিন্তু নির্দিষ্ট করে কিছুই বুঝতে পারলাম না। পরদিন সকালে শীতলবাবুকেও ঘটনাটা বললাম। তিনিও কিছুই আন্দাজ করতে পারলেন না। দুজনে বৈঠকখানার ঘরে বসে সাত সকালে যখন এ বিষয়ে আলোচনা করছি, হঠাৎ পাড়ার ভেতর থেকে একটা গোলমালের আওয়াজ উঠল। কিসের গোলমাল দেখার জন্যে আমরা দুজনেই বাইরে বেরিয়ে এলাম, এবং বাইরে এসে যা শুনলাম তাতে আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। কাল রাতে বনোয়ারি বাবুর বাড়িতে সেই একই রকমভাবে শীত কেটে চোর ঢুকে বহুমূল্যের গয়নাগাঁটি এবং মোটা অঙ্কের নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। খবরটা শুনে বেশ খানিকক্ষণ আমার মুখ দিয়ে কোনো কথা বেরল না। অনেকক্ষণ পর জিজ্ঞাসা করলাম, বনোয়ারি বাবুর বাড়িটা কোনটা? শীতলবাবু হাত উঁচু করে দেখিয়ে বললেন, ওই যে ওইটা। আমি সেদিকে না গিয়ে সোজা গগনবাবুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই লোকাল থানার দারোগাবাবু এসে উপস্থিত হলেন। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, এবারে তো আপনি আগে এসে পড়েছেন দেখছি। আরও কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন সিনিয়র তদন্তকারী অফিসার সঙ্গে নিয়ে স্বয়ং বড় সাহেবও এসে হাজির হলেন। আমার সঙ্গে দেখা হতেই তিনি বললেন, মুখার্জি, সমস্ত কাজ থেকে অব্যাহতি দিয়ে আমি তোমাকে শুধু এই অনুসন্ধানের দায়িত্বটাই দিয়েছিলাম, তুমি কিছুই করে উঠতে পারলে না। কথা বলতে বলতে বড় সাহেব সদল বলে বনোয়ারি বাবুর বাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি কিন্তু সেখানেই দাঁড়িয়ে রইলাম। মিনিট 15 পরে দারোগাবাবু এসে আমাকে বললেন, বড় সাহেব আপনাকে ডাকছেন। আপনি তাকে বলুন এখান থেকে আমি এখন যেতে পারবো না। তিনি যখন এখান দিয়ে ফিরবেন আমি তার সঙ্গে কথা বলে নেব। দারোগাবাবু চলে গেলেন। তার কিছুক্ষণ পরেই বড় সাহেব নিজেই চলে এলেন আমার কাছে। ক্রুদ্ধ স্বরে বললেন, আমি তোমাকে ডেকেছি শুনেও তুমি যেতে অস্বীকার করেছো। হ্যাঁ স্যার, করেছি, কারণ এখান থেকে আমার চলে যাওয়াটা এখন ঠিক হতো না। কেন ঠিক হতো না? কেন? কথাটা আপনাকে আলাদা করে বলতে চাই, কিন্তু এখানে বড্ড ভিড়। বড় সাহেবের নির্দেশে তখনই সেখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হলো। রইলাম শুধু আমি আর বড় সাহেব। এই সময়ে গগনবাবু বাড়ির ভেতর থেকে একটা চেয়ার এনে খুব খাতির করে সাহেবকে বসতে দিলেন এবং নিজেও সেখানে দাঁড়িয়ে পড়লেন। আমি বললাম, গগনবাবু, আপনিও আপাতত একটু এখান থেকে সরে দাঁড়ান। আমার কথা শুনে গগনবাবু চলে গেলেন। বড় সাহেব একটু বিরক্ত হয়েই বললেন, এবার বলো কি বলতে চাইছো? আমি যে এখানে শীতলবাবুর বাড়ির ছাদ থেকে প্রায় মাসখানেক যাবৎ রাত্রে এই পাড়ার ওপর নজর রাখছি, এটা বড় সাহেব জানতেন না। আমি তাকে সব কথা জানালাম। গত দুরাত্রের ঘটনার বিবরণ শুনে তিনিও অবাক হয়ে গেলেন। বললেন, এখন তাহলে তুমি কি করতে চাইছো? স্যার, আমার দৃঢ় বিশ্বাস এই বাড়িতেই চোরাই মাল আছে। কাল রাত্রে যদিও আমি খুব একটা ভালো করে দেখতে পাইনি, তবু আমার মনে হলো যেন গগনবাবুর বাড়ির ভেতর যে লোকটা ঢুকে গেল তার হাতে একটা পুঁটুলির মতো কিছু ছিল। সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে। বাড়ির থেকে কোনো জিনিস এখনো বাইরে যেতে পারেনি। স্যার, খোঁজ নিয়ে জেনেছি গগনবাবু ছাড়া আর কোনো পুরুষ মানুষ এ বাড়িতে কিন্তু নেই। এ কথার অর্থ কি? অর্থ একটাই দাঁড়ায়, চোর গগনবাবু নিজেই। কিন্তু ওর বাড়িতেই তো প্রথম চুরি হয়। ওটা একটা ধাপ্পা স্যার। আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য নিজেই বাড়িতে শীত কেটেছিল, যাতে তাকে আমরা কোনো সন্দেহ না করি। আমার কথা শুনে বড় সাহেব অন্যান্য অফিসারদেরও ডাকলেন।
সবার সাথে আলোচনা করে গগনবাবুর বাড়ি সার্চ করাই মনস্থ করলেন। সবাই মিলে বাড়ির খানা তল্লাশি শুরু হল। বড় সাহেব নিজেও এ কাজে যোগ দিলেন। গগনবাবু প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে নানান ভয় দেখিয়ে আমাদের থামাবার চেষ্টা করলেন। এসব কি হচ্ছে কি? আমি কিন্তু ওপর বড় অভিযোগ জানাবো। জানেন আমি কে? এভাবে একজন ভদ্রলোককে অপদস্থ করার ফল কিন্তু ভালো হবে না। আমরা এসব কথায় পাত্তা না দিয়ে আমাদের কাজ করে যেতে লাগলাম, কিন্তু চোরাই দ্রব্যের কোনো সন্ধান পেলাম না। দোতলার একটা ছোট ঘর তালাবন্ধ ছিল। জিজ্ঞাসা করলাম, এ ঘরে কি আছে? এটা আমার ঠাকুর ঘর। তালা খুলুন, দেখব। আপনারা কিন্তু বাড়াবাড়ি করে ফেলছেন। আপনি যেখানকারই জমিদার হন, কলকাতাটা আপনার জমিদারির মধ্যে পড়ে না। এখানে চোখ রাঙিয়ে কাজ হবে না। ঘরের চাবিটা দিন। এটা আমার ঠাকুর ঘর, এ ঘরে আপনারা কেউ ঢুকবেন না। চুরির খবর পেয়ে আমার সহকারী জুনিয়র অফিসারটি ততক্ষণে ঘটনাস্থলে চলে এসেছিলেন। বয়সে তরুণ, গায়েও মোষের মতো শক্তি। বললেন, ঠাকুরের নামে মিথ্যে কথা বলছেন? এত পাপ রাখবেন কোথায়? বলেই সজোরে দরজায় মারলেন এক লাথি। দরজার একদিকের পাল্লা কবজা থেকে ছেড়ে বেরিয়ে এল। ঘরে ঢুকে দেখা গেল ঠাকুর ঘরে ঠাকুর দেবতা কিছুই নেই। তার বদলে একটা বড় কাঠের সিন্দুক। আমার সহকারী বললেন, কি গগনবাবু, এটা কি সিন্দুক না আপনার ঠাকুরের সিংহাসন? দিন চাবিটা দিন, খুলে দেখি ভেতরে কি আছে। গগনবাবু চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সহকারী অফিসার বললেন, এবার কিন্তু আপনার হালও ওই দরজাটার মতোই হবে। এ কথা শুনে গগনবাবু কাঁপতে কাঁপতে সিন্ধুকের চাবি বার করে দিলেন। সিন্ধুক খুলে দেখা গেল সেই পাড়ায় যে কটা চুরি হয়েছিল তার প্রায় সমস্ত জিনিসই সিন্ধুকের ভেতর রয়েছে। কেবল গগনবাবু তার বাড়ি থেকে যে সমস্ত জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ করেছিলেন তার কোনোটাই দেখতে পাওয়া গেল না। এই ঘরের ভেতর থেকেই চারখানা শীত কাটবার অস্ত্রও বেরিয়ে পড়ল। এরপর গগনবাবুকে গ্রেপ্তার করা হলো। পরে জানা গিয়েছিল এই গগনবাবু একজন প্রসিদ্ধ বেদিয়া চোর। যশোর জেলায় বাড়ি। ইতিপূর্বে বহুবার হাজতবাসও হয়ে গেছে। আসল নাম গোপালচন্দ্র। গগনবাবু ওরফে গোপালচন্দ্রকে যখন হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখন শীতলবাবু আমাকে একটু আলাদা পেয়ে একটা অদ্ভুত কথা বললেন। এই পাড়ায় এসে আপনি কিন্তু গ্রেপ্তার করলেন আসলে দুজনকে। আমি অবাক হয়ে বললাম, কিরকম? একজনকে লোহার বেড়ি পড়ালেন, আর একজনকে পড়ালেন বন্ধুত্বের বেড়ি। শাস্তির মেয়াদ পুড়িয়ে গেলে লোহার বেড়ি খুলে যাবে, কিন্তু আমাদের বাঁধনটা আজীবন রয়ে যাবে। কথাটা ঠিক। শীতলবাবুর সঙ্গে আমার বন্ধুত্ব আজও অটুট। কাজ হাসিল করব বলে নিজের স্বার্থে যে বন্ধুত্ব একদিন তৈরি করতে চেয়েছিলাম, আজ তার নিঃস্বার্থ বন্ধুত্বের মর্যাদায় উত্তীর্ণ হয়ে গেছে। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, সহকারী জুনিয়র অফিসার এবং শীতলবাবু অনুপ, গগনবাবু, দারোগাবাবু অপু, কাজের লোক সঞ্জিত, বুড়িমা সঙ্গীতা এবং প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভাল লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।